ও সিপিএম করে তাই ওর বিরোধী, ও কংগ্রেস করে তাই ওর বিরোধী। বিরোধিতাটা আদর্শের না, এই দুঃখজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে। রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি, এটা তো খুব একটা উন্নয়নের ব্যাপার না। মানুষের মানবিক উন্নয়ন হচ্ছে তার শিক্ষা, স্বাস্থ্য, তার সংস্কৃতি। তা আমরা ক্ষুদ্র শক্তি কালীঘাটে আমরা প্রতিবাদ করতাম, মিছিল টিছিল করতাম। এরকম কোন একটা ঘটনাকে কেন্দ্র করে মিছিল বার করেছি ভবানীপুর থানার পাশ দিয়ে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার এসে আমাকে ধরে, মানে প্রায় ধরে ছুঁড়ে খাঁচায় পুরে দিলেন। আমি খুব রেগে গিয়েছিলাম। আমি বলছি যে এটা ঠিক করলেন না, আমি তো একদিন ছাড়া পাবোই। আমাদের দলের মধ্যেও কিছু খারাপ লোক এখানে আছে, তারা পরিকল্পনা করেছে তোমাকে মারবে। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। তোমরা সকলেই জানো কাপ অফ চায়ের আড্ডায় আমরা, এটা শুধু চায়ের আড্ডা নয়, চা খেতে খেতে আমরা গুণীজনদের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। তবে আজকে এর ব্যতিক্রম। আজকে সাকসেস স্টোরি না, এটা একজন সাকসেসফুল মানুষ, যেখানে সারা বাংলা যাকে চেনে, এখানে আলাদা করে বলার কিছুই নেই। তবুও তার আগে বলে ফেলি সকলকে, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2026-এর শুভেচ্ছা জানাই সকলকে, এবং তা দিয়ে শুরু করি আজকের পডকাস্ট। আজকে আমার অনুষ্ঠান আলো করে যাকে আমি পেয়েছি, তার বৃত্তান্ত বলার আর আলাদা করে কোনো অপেক্ষা রাখে না, তার সাফল্য রীতিমতো প্রশংসার দাবি রাখে। আসুন আজকে যার সাথে একটু কথোপকথনের সুযোগ পেয়েছি আমি কাপ অফ চায়ের আড্ডায়, তিনি একজন সামাজিক, রাজনৈতিক, আইনজীবী, প্রশাসক, সাংসদ হিসেবে তার সাফল্য রীতিমতো প্রশংসার দাবি রাখে। আর কেউ নন, নান আদার দেন শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রিনাউন্ড অ্যাডভোকেট অ্যাজ ওয়েল। নমস্কার স্যার। তোমাকে আমার পডকাস্টে পাওয়া মানে আমার একটা সত্যি মানে আমার অনেক বড় প্রাপ্তি। না না না, ওভাবে দেব না। না, আমার কাছে মানে আমার সিনেমা লাইফে, আমার পডকাস্ট লাইফে, মানে এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে এক কথা। সো প্রথমেই তোমাকে থ্যাংক ইউ বলি যে এই সময়টা, মূল্যবান সময়টা আমার পডকাস্টে দেওয়ার জন্য। দেখো, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের দৈনন্দিন জীবন আচরণের মধ্যে এই সমস্ত পরেই। বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, তাদের সঙ্গে আলাপ করা, গল্প করা, আড্ডা মারা, এটাই তো জীবন। থ্যাংক ইউ সো মাচ। নতুন বছরেই আমরা শুনে নেব অনেক জানা কথা, আবার কিছু অজানা কথা। কেমন বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে একটা জিজ্ঞাস্য আমার, জনসেবায় বিভিন্ন ভূমিকায় অনেক দশক কাটিয়ে ফেলার পর আপনার নিজস্ব একটা উপলব্ধি। আমার উপলব্ধি হচ্ছে আর কিছুই তো করতে পারিনি। মানুষের যে দুঃখ, যন্ত্রণা, সাধারণ মানুষের প্রতিদিন প্রতি মুহূর্তে যেটা মুখোমুখি হতে হয়, তখন বেদনায় বুক আমার ফেটে যায় যে এই সমস্ত অসহায় মানুষ, স্বাধীনতার 75 বছর পার হয়ে গেল, এখনো আমরা এই সাধারণ মানুষ, সাধারণ বলতে যা বোঝায়, তাদের মুখে হাসি ফোটাতে পারছি না। প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাদের যদি সুযোগ হয় দেখবে আমার কাছে কত মানুষ আসেন চিকিৎসার জন্যে, ছেলে মেয়েদের স্কুলে পড়ার টাকা নেই, বই কেনার টাকা নেই। বামফ্রন্ট আমলে শিক্ষাটাকে যখন অবৈতনিক করে দিয়েছিল তখন একটা সহজ পন্থা ছিল, এখন সে সমস্ত ক্রমশ গুটিয়ে যাচ্ছে। এই অসহায়তা দেখে আমার খুব যন্ত্রণা হয়। তার কারণ আমি অত্যন্ত কঠিন অবস্থা থেকে, পারিবারিক কঠিন অবস্থা থেকে, দুঃখ, যন্ত্রণা, দারিদ্র্য দেখেছি, এবং দারিদ্র্য মানুষকে কত হীন করে দিতে পারে সেটা আমি দেখেছি, তার মধ্যে দিয়ে বড় হয়েছি। সেই জন্যই তুমি যখন বললে, কিছুই করতে পারিনি, চেষ্টা করছি সকল মানুষকে নিয়ে একটা এমন পরিস্থিতি, এমন পরিবেশ তৈরি করতে গোটা সমাজ জুড়ে, যেখানে অন্তত ন্যূনতম প্রয়োজনের জন্য মানুষকে অন্যের প্রতি মুখাপেক্ষী হতে হবে না। সেই স্বপ্ন পূরণ যেদিন করতে পারবো সেদিন হয়তো খানিকটা স্বস্তি পাবো। বন্ধুরা, আমার বাকরুদ্ধ হয়ে আসছে, মানে সত্যি কথা, এগুলো ভীষণ বুকে লাগার মতো কথা। যাই হোক, এটা সত্যি। যার সাথে কথা বলতে বসেছি আজকে,
আমারও অনেক সময় মনে হচ্ছে যে আমি কি ঠিক বলছি কথাগুলো, সেই জন্য আমার নিজের মধ্যে একটু দুঃখ হচ্ছে। এনিওয়ে, আজকে প্রশ্নগুলো কয়েকটা লিখে এনেছি তার জন্য। হুম। এই কয়েক দশকে আপনি রাজনীতি, আইন, প্রশাসন এবং সংসদে অবাধ বিচরণ করেছেন। কোন ভূমিকায় আপনি নিজেকে বেশি সফল বলে মনে করেন এবং কেন? প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ভূমিকা পালন করতে হয়, কিন্তু আমার ধারাবাহিকভাবে যেটা আমি মনে করেছি আমার একমাত্র আহ, করণীয় কাজ হতে পারে, আবারও বলি ঘুরে ফিরে, যেখানে যতখানি সম্ভব দরিদ্র, নিপীড়িত, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা। সেই কাজটা করতে গিয়ে আমার পেশা, যে পেশায় আমি যুক্ত হয়ে পড়েছি, সেই পেশাটাকে আমি অনেকটাই ব্যবহার করেছি সামগ্রিকভাবে। বিস্তারিত বিবরণে যাচ্ছি না, অনেক অনেক হয়তো অপ্রিয় কথা এসে যাবে, কিন্তু এটা বলতে পারি যে আমার না, সেগুলো সামাজিকভাবে না আলোচনা করাই ভালো। আমি যার ফলে এই পেশায় থাকার ফলে যে উপার্জন করতে পারি, সেই উপার্জনটা অনেক ক্ষেত্রে আমার প্রয়োজন এটার পরে অতিরিক্ত থাকে, সেসব দিয়ে আমি চেষ্টা করি যে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ যারা আছে তাদের যদি খানিকটা সেবায় লাগতে পারি। সেবাটাকে আমি কোনো রকম পুণ্য অর্জন বলে মনে করি না। যারা সেবাটাকে পুণ্য অর্জন বলে মনে করার চেষ্টা করেন তারা প্রকৃতপক্ষে নিজেরা নিজেদের বঞ্চিত করছেন। সেবাটা আমরা করছি আমাদের সুবিধের জন্য। আমি যদি দেখি আমার পাশে একজন মানুষ অসহায় না খেয়ে আছেন, আমি শান্তি পাবো না। সুতরাং আমার শান্তির জন্য, আমার পরিজনের শান্তির জন্য আমাকে দেখতে হয়, ভাবতে হয়, চেষ্টা করতে হয় যে আমার আশেপাশে যেন কেউ এইরকম চোখের জল না ফেলে। এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এগোবার চেষ্টা করি। হয়তো এটা অনেকের কাছে অনেক বড় বিষয় বলে মনে হবে, কিন্তু ক্ষুদ্র পরিবেশে সেই প্রয়াসটা আমি চালিয়ে যাচ্ছি তোমাদের সকলের সাহায্যে, পরিবার পরিজন সকলের সাহায্যে। সেটাই একটা তৃপ্তির জায়গা। বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো এই কাপ অফ চা উইথ তরুণীমাতে। অনেক কিছু তোমরা আজকে পাচ্ছ, কিন্তু অনেক কিছু যে এক্সট্রা জানার আছে এই এই মানে কি বলবো, এই গুণীজনদের কাছ থেকে। আমারও তো কিছু শেখার আছে বটেই, তোমাদেরও অনেক কিছু শেখার আছে। সাথে থাকো। আপনাকে মেয়র পদে প্রার্থী করার পেছনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কতটা অবদান ছিল সেটা যদি একটু আমরা দর্শকরাও জানতে না, পারি। নিশ্চয়ই খুব বড় অবদানই ছিল। আমি বলি 94 সালে যখন বিচারপতি পদের জন্য আমি নির্বাচিত হলাম, নিযুক্ত হলাম, সেই সময় সেই পদটা প্রত্যাহার করে পেশা জীবনে থেকে গেলাম। এবং সঙ্গে সঙ্গে বলতে পারো কিছুদিন পরেই তখন ত্রিপুরাতে নতুন সরকার এলো, জোট সরকারের সেই বিভৎস সময়কে উত্তীর্ণ করে মানিক সরকার মুখ্যমন্ত্রী হলেন। হঠাৎ তার একদিন এসে বললেন যে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নিতে হবে, রাজ্যটাকে একটু তৈরি করে দিতে হবে। আমি আদৌ আগ্রহী ছিলাম না। কোন সালের কথা এটা? এটা 1998। আচ্ছা। তা তখন পার্টির সব বড় নেতারা ধরলেন যে না না, করে দাও, তোমার সুবিধা মতো যেভাবে পারো করো। সে দায়িত্ব নিলাম এবং সেটা 2003 পর্যন্ত, 98 থেকে 5 বছর করে ছেড়ে চলে এলাম। তখন আকাঙ্ক্ষা ছিল যে আমি সরাসরি দিল্লিতে চলে যাব, সেখানে সুপ্রিম কোর্টে পেশার সঙ্গে যুক্ত থাকবো। কিন্তু কয়েকদিন পরেই ডেকে পাঠালেন, তখন পার্টির সেক্রেটারি ছিলেন অনিল বিশ্বাস, ডেকে পাঠিয়ে বললেন তোমার কাছে দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব বলেন? বুদ্ধ বলেছেন তোমার সঙ্গে কথা বলবে। তা সেরকম তখন প্রয়োজনে বুদ্ধদা বললেন না, আমাদের একটা বিকল্প লোক দরকার, তুমি রাজি হয়ে যাও। আমি নিমরাজি হলে রাজি হলাম। এবং এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো। তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, তখন তিনি পেশায় প্র্যাকটিস করছেন, বিভিন্ন মামলায় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যখন তিনি জানতে পারলেন যে মেয়র হিসেবে আমার নাম প্রস্তাবিত হয়েছে, উনি আমাকে বললেন এটা কি কাণ্ড হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, আমি বুদ্ধকে বলবো। উনি কিন্তু
বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করে বলেছিলেন যে কেন ওকে পেশা থেকে সরিয়ে নিচ্ছ, এরকম পেশায় তো ভালো লোকজন নেই তোমাদের। তো বুদ্ধদেব আমায় ফোন করে বললেন, দেখো মানুদা ফোন করে বলেছেন, কিন্তু উপায় নেই, তোমাকে একটা রাজি হতেই হবে। রাজি হলাম, তারপর তো মেয়রের দায়িত্ব পেলাম অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। দায়িত্ব পালন করার চেষ্টা করলাম সকলকে সঙ্গে নিয়েই আর কি। এক বিশাল যাত্রাপথ, তার মধ্যে অনেক কিছু মানে কি বলে শর্টকাট, দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস, তোমরা সকলেই জানো। সুতরাং একজন পলিটিক্যালি এইভাবে এতগুলো দশক ধরে আছেন এবং আমাদের এক্স মেয়র ছিলেন, এবং অ্যাজ এন সিনিয়র অ্যাডভোকেট, অ্যাজ এন অ্যাডভোকেট জেনারেল, মানে লিটারালি মানে আজকের দিনের মানুষজনদের এতগুলো জিনিস এরকম সিনসিয়ার ভাবে নিয়ে যাওয়া এতগুলো বছর, মানে স্যালুট টু ইউ স্যার, স্যালুট টু ইউ স্যার। হয়তো বহু মানুষের জীবনে হয়তো এরকম আছে, বহু মানুষই হয়তো করেছেন। আমরা আমাদের সেই সময় মানে এই যে মানে তখনকার দিনের পলিটিক্স, মানে তোমরা যখন ডিরেক্ট ডিল করতে, আজকের দিনের মধ্যে তোমার কি মনে হয় যে ব্যাপক পার্থক্য হয়েছে? সে সময়ে রাজনীতিটা ছিল একটা আদর্শগত লড়াই। তা না হলে ভাবা যায় যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে যখন অশোক মিত্র প্রার্থী হয়েছেন, আমি অশোক মিত্র ইলেকশন এজেন্ট, মানে সরাসরি সিদ্ধার্থ বাবুর সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে ইলেকশন প্রচারে। তার বিরুদ্ধে কত মিছিল মিটিং করেছি। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে তিনি উদ্যোগ নিচ্ছেন। তিনি জানেন বুদ্ধদেব ভট্টাচার্য যুব ফেডারেশনের সেক্রেটারি ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, সিদ্ধার্থ বাবুর বিরুদ্ধে অহরহ বক্তৃতা হচ্ছে, তবু তিনি উদ্যোগ নিয়ে কিন্তু তাকে ফোন করলেন না। তো এই সম্পর্কটা, যে ব্যক্তি স্তরে সম্পর্কটা কিন্তু সৌহার্দ্যপূর্ণ। লড়াইটা রাজনৈতিক ময়দানে আদর্শের লড়াই, মানে এটা কখনো ব্যক্তিগত বিদ্বেষের পর্যায়ে নামেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে মমতার উত্থানের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে একটা ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে পৌঁছে গেল। এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা খুব কাম্য নয়। যদিও আমার সঙ্গে ওদের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে, কিন্তু অফিসিয়াল লেভেলে মানে এমন একটা পরিস্থিতি ছিল, যেহেতু কোনো আলোচনা, কোনো সেমিনার ইত্যাদি আমি বক্তা থাকছি, ওদের দলের বক্তারা অবধারিত তারা আসবেন না, তারা সংগঠকদের বলে পাঠাবেন না আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। মানে এইরকম যে একটা ব্যক্তিগত স্তরে বিরোধকে নিয়ে যাওয়া, মানে শুধু পলিটিক্যাল লেভেলে থাকছে না, সেটা আবার পার্সোনাল, সেটা আমার পক্ষে খুবই বেদনাদায়ক মনে হয়েছে, এবং সেটা রাজনৈতিক পরিবেশটা অনেক ক্ষুদ্র করে দিয়েছে। আবারও বলি, যদিও আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কিন্তু বহু রাজনৈতিক বিরোধী দলে খুব ভালো বন্ধুত্ব, যখন দেখা সেটাই তো হওয়া উচিত, সেটাই তো কাম্য, মানে সেটাই হওয়া উচিত। জায়গা হিসেবে ডিল করা। আগে ছিল যে প্রতিদ্বন্দ্বিতা হতো, সেই প্রতিদ্বন্দ্বিতা সমষ্টিগত স্বার্থকে কেন্দ্র করে। ধরো উদ্বৃত্ত জমি সরকার এসে ভেস্ট করলেন সরকারে, সেই ভেস্ট করা জমি তিনি গরিব চাষিদের বেরোচ্ছেন, এই গরিব চাষিদের সঙ্গে জমির মালিক তার একটা বিরোধ লেগে গেল। এই বিরোধটাকে আমরা বলি শ্রেণী বিরোধ। কারখানায় শ্রমিকরা তারা বেতন পাচ্ছেন না, বোনাস পাচ্ছেন না, জোর করে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, সংঘবদ্ধ লড়াই মালিকের বিরুদ্ধে। কিন্তু এখন হয়ে গেছে, ও সিপিএম করে তাই ওর বিরোধী, ও কংগ্রেস করে তাই ওর বিরোধী। বিরোধিতাটা আদর্শের না, এই দুঃখজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, মানে আমি একজন সিনেমা ইউনিটের মানুষ হিসেবেই মনে হয় আমার, মানে এখন মানে নন পলিটিক্যাল হিসেবেও যদি ধরুন কোনো পার্টিকুলার মানুষের সাথে কোথাও সোসাইটিতে দেখা যাচ্ছে বা কোনো জনসমক্ষে, তার মানে এটা প্রিজিউম করে নেওয়া হচ্ছে যে আই এম ইন দিস পলিটিক্যাল পার্টি, আই এম উইথ দিস পলিটিক্যাল পার্টি। খুব দুঃখ। মানুষ তো প্রথমে মানুষ, আমার মনে হয়, রাইট? তারপরে তো ওইটা তুমি যেটা বললে যে ওটা পলিটিক্যাল লেভেলেই লড়াইটা থাকা উচিত, সেটা হয়েছে এখন, সেটাও মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছেন, পরিবর্তন হতে বাধ্য। মানুষ তো এগিয়ে যায়, মানব সভ্যতার বিকাশটা কিন্তু হচ্ছে অগ্রগতির ইতিহাস। প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে, প্রবল সংঘর্ষের মধ্য দিয়ে সভ্যতা এগিয়ে গিয়েছে। সুতরাং আগামী দিনে এগিয়ে যাবো আমরা, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সামাজিক স্তরে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই সিচুয়েশনকে সে সবভাবেই
মানে একটা ইউথদের জেনারেশন, পড়া মানে এডুকেশন, পলিটিক্স, সব দিক থেকে আজকের যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? আমি এটা ভয়ঙ্কর পরিস্থিতি বলি। বাংলার বুকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে দেখবে আমি প্রায়শই বিভিন্ন জায়গায় বলি যে বাংলার যে সম্মাননা ছিল, বাংলার যে গৌরবের জায়গাটা ছিল, সেটা বাংলা কখনোই চিরকালই খুব ধনী রাজ্য হিসেবে পরিচিত ছিল না, কিন্তু বাংলা পরিচিত ছিল শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, এই সমস্ত বিষয়ে ভারতবর্ষে অগ্রগণ্য, সবাই উদাহরণ দিত। এখন এটা উল্টো হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিটা একদল মানুষ ব্যক্তি স্বার্থে করছে, এবং রাজনীতিটাকে ব্যবহার করে প্রশাসনে যাওয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থকেই তারা লালন পালন করছে। মানুষের যে মানবিক উন্নয়ন যাকে আমরা বলি, রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি, এটা তো খুব একটা উন্নয়নের ব্যাপার না। মানুষের মানবিক উন্নয়ন হচ্ছে তার শিক্ষা, স্বাস্থ্য, তার সংস্কৃতি। সেই যদি প্রেক্ষিতটাকে আমরা না তৈরি করতে পারি তাহলে আমরা ক্রমশ পিছিয়ে যাব। তুমি বোধহয় জানো যে খুব বড় সমাজতাত্ত্বিক প্রফেসর সেইড বলেছিলেন যে এখন কোনো একটা দেশকে দখল করতে গেলে অস্ত্র দিয়ে দখল করার দরকার নেই, সহজেই সেই দেশের যে সংস্কৃতি তাকে ধ্বংস করে তোমার সংস্কৃতিটাকে নিয়ে যাও, দেখবে তুমি দখল করে নিয়েছো। আজকে তুমি আমাদের বাংলায় দেখো, আমাদের বাংলার তো সাহিত্য, গান, চলচ্চিত্র চিরকালই খুব উঁচুতে ছিল। এখন দেখবে আমরা ক্রমশ বোম্বের যে বলিউড সংস্কৃতি বা দক্ষিণ ভারতীয় তামিল যে নিম্ন স্তরের সংস্কৃতি, উচ্চমানের ফিল্ম হয়, সেটাকে অনুকরণ করছি। সস্তা জিনিস দিয়ে আমরা নিজেদের বাজার তৈরি করার চেষ্টা করছি। শিক্ষাকে তো আমরা ভেঙে দিলাম। মানে একে ভাবা যায় আলু পটল বিক্রি হয়, কিন্তু শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছে, শিক্ষকের পদ বিক্রি হচ্ছে। সেটা কোন স্তরের নিম্ন সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির ফল, এবং সেটা করে গর্বিত হওয়ার চেষ্টা হচ্ছে, লজ্জিত নয়। আমি হয়েছে, কাজ করছে, আমি লজ্জিত, ভুল হয়েছে, সংশোধনী, তা না, আমি গর্বিত, যা হয়েছে ঠিক হয়েছে। এর ফলে কি দাঁড়াচ্ছে, কি আমার দেশের যে সমস্ত মেধা, যারা এমনকি নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধারাও যারা কষ্ট করে শিখছেন, তারা চলে যাচ্ছেন অন্যত্র। সাংস্কৃতিক জগতে দেখো না, আমরা যে বাংলা একসময় ফিল্মে ভারতবর্ষের সর্বাগ্রিত ছিল গুণমানের দিক থেকে, সঙ্গীত বলো, সাহিত্য বলো, সর্বক্ষেত্রে আমরা ক্রমশ নেমে যাচ্ছি। আমরা পাঠ্যপুস্তকে মহামানবের জীবনী বাদ দিয়ে আমরা কি বলবো, এলাকার কোনো এক তথাকথিত নেতা যার পেছনে গুন্ডামি কাজ করছে তার জীবনী আনার চেষ্টা করছি। পাঠ্য বই থেকে আমরা এমন সমস্ত জিনিস আমদানি করছি, যেহেতু তিনি রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রীর বিভিন্ন লেখা যেগুলো পাঠ্য বই, এটা কোনো মানুষের সাংস্কৃতিক মান উন্নয়নের ঠিক হয়? সরকারি কোষাগারের টাকা ব্যয় করা হচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা তথাকথিত বই, সেটা কেনবার জন্য। আমি তো জানি না, এমনকি তৃণমূল কংগ্রেসের যদি লোকজনকে জিজ্ঞাসা করা হয়, কেউ কি মুখ্যমন্ত্রীর লেখা কিছু পড়েছেন, পড়ে কোনো রকম আপনার বৌদ্ধিক বিনোদন হয়েছে, কেউ জবাব দেবে না। কিন্তু এটাই চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর ফলে আমাদের ক্রমশ অবনয়ন হচ্ছে। সরকারি ব্যবস্থায় শিক্ষা এবং স্বাস্থ্যকে তুমি যদি নিশ্চিত করতে না পারো, তাহলে প্রান্তিক মানুষ, ধর তোমার আমার ঘরে আমরা উচ্চ মধ্যবিত্ত, টাকা পয়সা আছে, খরচা করে করতে পারি, কিন্তু প্রান্তিক মানুষ, আমি তোমাকে আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। অনেক দিন আগে, বহু আগে, আজ থেকে 15-20 বছর বা তারও বেশি হবে, কাঁচরাপাড়ায় আমাকে একটা আমন্ত্রণ জানানো হয়েছে। তখন আমি মেয়র নই, আমাকে কিছু না, লোকে এমনি যে কোনো কারণে ডেকেছিলেন, যে ওই মাধ্যমিক পাশ করলে দেখবে বিভিন্ন জায়গায় হচ্ছে কি তাদের এটা সম্মাননা দেওয়া, সার্টিফিকেট দেওয়া বা এরকম কিছু, নাম ডাকা হচ্ছে, কেউ 500 পেয়েছে, কেউ 700 পেয়েছে, কেউ বলছে আমার 3 জন শিক্ষক ছিল, 4 জন শিক্ষক ছিল, এগোতে দেয়। একটি নাম ডাকা হলো, এক ভদ্রলোক উঠে দাঁড়ালেন, মলিন বসন, এক বিধ্বস্ত চেহারা, এসে বললেন আমার ছেলে আসেনি, তার ছেলের জন্য। তার ছেলে বোধহয় অন্যদের তুলনায় একটু কম নম্বর পেয়েছে। তিনি বলছেন, এটা বাস্তব অভিজ্ঞতা, আমরা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই ভীষণ ব্যাপারে।
যে আমাকে একটু বলতে দেবেন না? হ্যাঁ বলুন। বলছে আমি লেখাপড়া জানতাম না, আমার ছেলে নিজে কুপি জ্বালিয়ে, কুপি জানো? হ্যাঁ, ওই বলতে দেওয়া থাকতো বহু বছর। কুপি জ্বালিয়ে পড়তো। আমি সারাদিন কাজ করে এসে কোথাও একটু দৈহিক শ্রমের কাজ করতেন, এসে হাঁ করে দেখতাম ও কি পড়ছে, ওর কেউ দেখা পাচ্ছিল না। ও এই নম্বরটা পেয়েছে। আমি বললাম ও সবচেয়ে ভালো রেজাল্টও করেছে। তো ভদ্রলোক বলছেন যে আজকে যদি সরকার বিনা পয়সায় শিক্ষা না দিত, আমার ছেলেটাকে আমি শিক্ষা দিতে পারতাম না, ওকেও হয়তো আমার সঙ্গে আমি নিয়ে যেতাম কাজ করতে। এই প্রথম জেনারেশন তারা লেখাপড়ার সুযোগ পাচ্ছিল কেন? যে বাম আমলে বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, প্রত্যেক বাবা মাই বলবো আজ পয়সা দিতে পারে স্কুলে যা। সেখান থেকে সে শিখছে, শিখে সে পাশ করছে। প্রথম জেনারেশন যাতে বলে সে লেখাপড়া শিখছে, তার বাবা বলছে আমি লেখাপড়া জানি না, অক্ষর জানি না, কোনো কারো সহযোগিতা পায়নি, কিন্তু সে অত নম্বর পেয়েছে। মানে ফ্যামিলিতে ফার্স্ট শিক্ষিত। শিক্ষিত। তাহলে এই যে সুযোগটা ছিল, সেই সুযোগটা বন্ধ হয়ে গেল। পাশাপাশি তুমি দেখবে, আমি তো বিভিন্ন জেলায় মিটিং টিটিং করতে চাই, প্রায় প্রত্যেক জেলা শহরে, মহকুমা শহরে প্রচুর জায়গা নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, অমুক ট্রাস্ট তারা শিক্ষা দিচ্ছে বাহারি রং করে। সেখানে কারা যেতে পারছে? প্রান্তিক ছেলে মেয়েকে বাদ দেওয়া। প্রান্তিক ছেলে মেয়েকে বাদ দিয়ে কি হলো কি, গ্রাম বাংলা যেটা বলছি, হ্যাঁ গ্রাম শহরেও প্রান্তিক, প্রান্তিক আছে, তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। শুধু শহরে, আমি তোমায় বললাম, আপনি যখন মেয়র হলাম তখনও মিড ডে মিল কলকাতা পুরসভা স্কুলে চালু ছিল না। মিড ডে মিল চালু করার জন্য আমি ধাপা অঞ্চলে, আজকে সে ধাপা নেই, ধাপা অনেক পরিবর্তন হয়ে গেছে, স্কুলে মিড ডে মিল চালু করলাম। আমি নিজে গেলাম আমার লোকজনদের নিয়ে, একেবারে ওই ধাপা যদি তুমি গিয়ে থাকো অভিজ্ঞতা, যে এখানে পায়খানা করছে তার পাশেই ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, নোংরা শুয়োর ইত্যাদি, স্কুলে যাবে কেন? সে কোনো রকম ঘুরে বেড়াচ্ছে, ডাঙ্গুলি খেলছে। তো সে মিড ডে মিল চালু ছিল না। মিড ডে মিল চালু করতে হবে। কলকাতা পুরসভার যে বহু স্কুলগুলো ক্রমশ উঠে যাচ্ছে, বহু স্কুল বাড়ি ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। তা আমরা এসে ঠিক করলাম যে আমরা পুরসভা স্কুলটাকে নতুন করে প্রাণ ফিরিয়ে আনবো, মিড ডে মিল চালু করবো, ওই একদম নিম্ন বস্তির ছেলে মেয়েদের পড়াতেই হবে, অন্ততপক্ষে তারা ক্লাস 5 পর্যন্ত পড়ুক। ধাপায় তখন মিড ডে মিল চালু করতে গিয়ে বাচ্চাদের বসে খাওয়াচ্ছি, দেখে দুদিন দাঁড়িয়ে ওপরে চোখ কি টস জল। ভাবলাম কি ব্যাপার আপনাদের, কি হয়েছে বলুন? বলছে যে আমারই বাচ্চারা দুবেলা দুমুঠো খেতে পাবে, এটা নিশ্চিত হলো, সেই আনন্দে আমাদের চোখ দিয়ে জল পড়ছে, এবং তারা স্কুলে আসবে। অনেকে ঠাট্টা করে বলে যে ভাত খেতে স্কুলে আসে, নিশ্চয়ই পেটে ভাত না থাকলে লেখাপড়া শেখে নাকি? তো সে যদি ভাত খেয়ে স্কুলে এসে পড়াশোনা করে, সেটাই প্রাথমিক উন্নয়নের একটা ধাপ। প্রাথমিক চিকিৎসা। রোগ কেন হবে? আমরা বলতাম যে আমরা দরজার বাইরে রোগকে রাখবো, প্রিভেনশন বলা হয় ইজ বেটার দেন দি কিওর। আমরা কলকাতা পুর শহরে ওই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র চালু করেছিলাম। আমি যদি বেসিক ইনফরমেশন দিতে পারি মানুষের কাছে, তাহলে দেখবে সে কিন্তু শিখবে। আমি যখন ক্ষমতায় এলাম 2006 পুরসভায় ব্যাপক ডেঙ্গু, 2005-এ ব্যাপক ডেঙ্গু। আমি আমার দল নিয়ে বস্তিতে বস্তিতে ঘুরলাম, আমার মেডিকেল ডাক্তারদের নিয়ে। দেখি সব জায়গায় ডেঙ্গুর যে উৎস জল জমিয়ে রাখে। বস্তিতে গিয়ে আমি জোর করে জল ফেলে দিতে শুরু করলাম। বস্তি চেঁচামেচি করছেন, আপনার রোগটা হবে তো, রোজ জল ধরুন, এবং যাতে জল পৌঁছে যায় সে ব্যবস্থা করুন। সে ব্যবস্থা আমরা করলাম। জলের উৎপাদন, বেসিক। এইটা হচ্ছে উন্নয়ন। তুমি গিয়ে নীল সাদা রং করে দিলে উন্নয়ন নয়। ছেলেদের, হ্যাঁ, এখন সেই এই যে কনসেপ্টটাই তো আমাদের পাল্টে গিয়েছে দুর্ভাগ্যজনক ভাবে। তাছাড়া আমাদের 8,000 স্কুল বন্ধ হয়ে যায়। ধরো তুমি আজকে ভাবতে পারো আমার রাজ্যের নাবালিকা মেয়ে বেড়ে গেছে, হ্যাঁ, নাবালিকা মেয়ের বিয়ে বেড়ে গেছে, নাবালিকা পাচার হচ্ছে। কি উন্নয়নটা হলো?
13-14 আর বছরের উন্নয়ন মেয়েদের- যদি হয় তার বাদ্যি বাজাবার দরকার হয় না। তুমি যদি ঠিক কাজ করে একটা বস্তিতে তারাই খবর পৌঁছে দেয়। যখন তুমি বাদ্যি বাজাচ্ছ তখন বুঝতে হবে তুমি কিছুই করোনি। ওই বাদ্যি বাজানোর যে খরচ, সেই খরচটা তুমি যদি আবার মূল পরিকাঠামোয় দাও, তাতে অনেক বেশি মৌলিক কাজ হবে। সেগুলো করার চেষ্টা করেছি, এবং সেটুকু করেই তৃপ্তি। এবং সেসব হলে না দুর্নীতি হয় না। আমি যখন প্রথম দায়িত্ব নিলাম, আমি আমার কর্মীদের প্রথম সম্বোধনে বলেছিলাম যে লোকে বলে এটা চোরপোরেশন, এটা আপনাদের বদনাম, এটা বন্ধ করুন। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নির্মূল হয়ে গেছিল এটা বলতে পারবো না, কিন্তু এই কর্পোরেশন সম্পর্কে এই বদনামটা ধীরে 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 নিচু স্তরে হচ্ছিল, নিচু গলায়। আগে বলতো চোরপোরেশন হচ্ছে পরিবেশন, কি অভিযোগ থাকতো, হ্যাঁ এখানে একটু সময় বেশি লাগে, না সময় বেশি লাগুক, তো পয়সা দিয়ে কাজ হবে না। আর তুমি যদি ওপর থেকে গোটা জিনিসটাকে স্বচ্ছভাবে করতে পারো, যে কাজ করছে যদি দেখে যে আমার মাথার উপরে একজন আছে যে এগুলোকে গ্রহণ করবে না, মেনে নেবে না, সে কখনো দুর্নীতি করবে না। যদি দেখে আরে ওপরের লোক চুরি করছে, আমি করবো না কেন। আজকে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। রিয়েলি মানে ওই ওই সময়গুলোতে চলে যাচ্ছে, এই কথাগুলোকে ধরে ওই সময়টাতে পৌঁছে যেতে যাচ্ছি মনে হচ্ছে কথা বলতে বলতে। এক সময় শোনা গেছিল মানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষর তরফ থেকে মানে আপনাকে মানে মারার পর্যন্ত প্ল্যানিং হয়েছিল, আর একজন পুলিশ অফিসার নাকি বাঁচিয়েছিলেন না, না, নাকি এরকম? ওই একটা সময় ছিল, ভাবো 70, 71, 72, সেই সময় তা আমরা ক্ষুদ্র শক্তি কালীঘাটে আমরা প্রতিবাদ করতাম, মিছিল টিছিল করতাম। এরকম কোন একটা ঘটনাকে কেন্দ্র করে মিছিল বার করেছি ভবানীপুর থানার পাশ দিয়ে। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার এসে আমাকে ধরে, মানে প্রায় ধরে ছুঁড়ে খাঁচায় পুরে দিলেন। আমি খুব রেগে গিয়েছিলাম। আমি বললাম যে এটা ঠিক করলেন না, আমি তো একদিন ছাড়া পাবোই, তখন আমি বুঝে নেবো আপনাকে। তো উনি বলেছেন যা যাও, ভদ্রলোকের নাম আমি ভুলিনি, জীবনে ভুলবো না। তিনি তখন ভবানীপুরে ওসি ছিলেন সনদ গুপ্ত। তারপর 15 দিন আমি হাজতবাস করে ফিরে এলাম। ফিরে এসে আমি ওনাকে ফোন করলাম যে আমি তো ফিরে এসেছি, এখন কি হবে। তখন উনি বললেন যে ফিরে তো এসেছো, বেঁচে তো আছো, তাই না, বাঁচবো না কেন। ইতিমধ্যে আমি তো খবর পেয়েছি যে সেদিনকে যে মিছিল নিয়ে যখন আমরা যাব, তখন ভবানীপুর যোগবাজারের উল্টে দেখবে একটা বড় বিরোধী দলের নাম করছি না, তাদের অফিস ছিল। তাদের পরিকল্পনা ছিল মিছিল নিয়ে আমি গেলে পরে তারপর আক্রমণ হবে। হ্যাঁ, সেই সংবাদটা তো পুলিশ খবর রাখেন তিনি। হ্যাঁ, এবং তারপর আমাকে বললেন, এটা খুব দামি কথা বলেছিলেন, আমরাও জানি কাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। এটা ঘটনা, মানে সেই সময় সেই রকম পুলিশ অফিসার যার কথা বললেন একদম বাঁচিয়ে রাখতে জানি। এবং এটা আমি কিন্তু আমি আবারও বলি, আমি তখন আমি আক্রমণের মুখোমুখি হয়েছি কলেজ গেটে, আমাদের ক্ষুদ্র শক্তি। আমি যখন কলেজ গেটে, আমি খুব, লোকে বলে বক্তৃতা করতে পারতাম আর কি, তাহলে খুব এনথিউজ হতো। আমি কলেজ গেট থেকে নামা মাত্রই আমাকে দুজন ছাত্র পরিষদ নেতা ঘিরে ফেললো, চলো। আমি কেন, আমি তো আমার মেয়ে আছে, বলছে চুপচাপ চন্দনের সঙ্গে চলো। তখন ধীরে ধীরে বলছে যে আমাদের দলের মধ্যেও কিছু খারাপ লোক এখানে আছে, তারা পরিকল্পনা করেছে তোমাকে মারবে। তারা আমাকে রেস্কিউ করে দিল। এই অভিজ্ঞতা আমার জীবনে আছে তো। মানে যেরকম প্রতিপক্ষ ছিল আবার সেভ করার বন্ধু হিসেবে ছিল, এটাও তো বড় প্রাপ্তি না। একবার স্যাঙ্গি ভ্যালি রেস্টুরেন্টে বসে আমরা আড্ডা মারছি, সেখানে তখনকার ছাত্র পরিষদের যিনি আদি ছাত্র পরিষদ, তখন কংগ্রেসের বিধায়ক ছিল, ডাকনাম বরকা শ্যামা, আমি, আমার 2 ক্লাস ফ্রেন্ড বসে আমরা খুব আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে অনেক কথা বলি, বিভিন্ন পলিটিক্স কথা, মজা রসিকতা। হঠাৎ তখন সেই সময় যুব কংগ্রেসের যে সভাপতি, তার নাম ছিল বিভাস, নামটা ঘুরিয়ে যেত, সে এসে ঢুকে হইচই করে আমাকে তুলে নিয়ে যাবে, মেরে ফেলে দেবে। সেই বরকা তখন রুখে দাঁড়িয়ে বলেছিল যে আমি এখানে আছি, 1 পা নড়তে পারবে না। এবং এই গন্ডগোল হতে হতে আমার কালীঘাটের যে বাড়ি ছিল সেখান থেকে স্যাঙ্গভ্যালি রেস্তোরাঁ প্রায় 150-200 মিটার। কোনো একজন পাসারবাই দেখে গিয়ে বলেছেন যে ওখানে মানে আমাকে মারধর করার পরিকল্পনা হচ্ছে।
কালীঘাটের পাড়ার কংগ্রেসীরা ছুটে চলে এসেছিল। মানে পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কগুলো আমার এমন ভাবে ছিল। খুব ভালো ছিল। আমার সঙ্গে কারো এরকম ব্যক্তিগত তিক্ততা কখনোই হয়নি, কারণ আমি কখনো ব্যক্তিগত তিক্ততা করতাম না। আমি এখনো কখনো- অনেকটাই অটুট আছে সেই জায়গাটা হ্যাঁ, আর কিন্তু। আমি কখনো কাউকে ব্যক্তি আক্রমণ করতাম না। আমার যা বলার থাকতো তা হচ্ছে রাজনৈতিক বিষয়। তো এইরকম ঘটনা তো ঘটেছে, এবং এই ঘটনা এটা থেকেই প্রমাণ হয় যে সুস্থভাবে সামাজিকভাবে রাজনীতি করলে পরে প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যেও শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ আছে যারা বুঝবেন ব্যাপারগুলো। আমি এরকম প্রোটেকশন বহু পেয়েছি। আজকে 2026-এর একদম প্রথম শুরু। আবার যদি সেই সুযোগটা পাওয়া যায় যে আবার মেয়র পদে শ্রীবিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি মানে ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, তাহলে আজকের কি কি বদলাতে চাইবেন আপনি? প্রথম কথা হচ্ছে যে কলকাতা একটা পুরনো অপরিকল্পিত শহর। কলকাতা আধুনিক গড়ে ওঠা বিভিন্ন শহরের মতো হয়। আর কলকাতার একটা সবচেয়ে বড় গরিমা হচ্ছে যে কলকাতায় বোধহয় পৃথিবীর সব ধরনের মানুষ এবং সব ধরনের কৃষ্টির নিদর্শন আছে। মানুষের মধ্যে ঐক্যটা গড়ে তোলা। আমি তোমাকে এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আমি তখন ম্যাসিডোনিয়ার মেয়র এসেছিলেন। তিনি আমার সঙ্গে দেখা করতে এসে কলকাতায় ঘুরেছেন। তিনি সিনাগগ তার ধর্ম অনুযায়ী সেখানে গেছেন। উনি এ সময় বলছেন, মিস্টার ভট্টাচার্য, আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? বলে, আমি দেখলাম এখানে সিনাগগ সেটা রোজ রক্ষণাবেক্ষণ করছে, পরিষ্কার করছে মুসলিম। আমি বললাম, এটাই হচ্ছে কলকাতা। উই লিভ ইন ডাইভার্সিটি। আমাদের একটা কালচারাল ডাইভার্সিটি আছে এবং তার মধ্যে ইউনিটি। সেটাকে রেস্টোর করতে হবে। মানুষের একেবারে নিম্ন স্তরের যে সাংস্কৃতিক বোধ, সেটাকে যদি আমি জাগিয়ে তুলতে পারি, তাহলে আর সেই মানে কন্ট্রাডিক্টরি ব্যাপারটা থাকবে। ওই আমি কিছুদিন আগে দেখলাম, এক সব মিডিয়াতেই দেখা যায়, এক স্কুলের ছাত্রীরা তাদের মায়েরা খুব উল্লসিত হচ্ছে যে আমাদের কেউ ফেল করাতে পারবে না, আমাদের পক্ষে দিয়ে আছে। কি দাঁড়ায়? আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যেই এই দুর্নীতিটা ঢুকিয়ে দিলাম, তাহলে আমি সমাজটাকে তৈরি করব কি করে? পৃথিবীর বুকে সমস্ত অথরিটেরিয়ান যারা শাসক না, তারা কিন্তু এই রাস্তাঘাট ঝকঝকে করেন, সবকিছু করেন। আমি মার্কুয়েজের একটা উপন্যাস পড়েছিলাম, নাম মনে পড়ছে না। তিনি শুরুই করেছেন চিলির শহরই হয়ে দেয় যে ঝকঝকে রাস্তার চারিদিকে শান করছে, কি আনন্দ, কি ভালো। কিন্তু দেখা যাচ্ছে মানুষের জীবনে গিয়ে যে সে মানুষ বড়ই অসহায়। এই জায়গাটা তুলে আনতে হবে মানুষের সাংস্কৃতিক চিন্তা ভাবনা, শিক্ষা, এবং আমার যে মূলগত শিক্ষা। আমি যদি রবীন্দ্রনাথ, অন্নদা শঙ্কর, সুকুমার রায় বাদ দিয়ে, নাম করবো না, কিছু অন্য কারো কবিতা ঢোকাতে চাই, তাহলে সেই ছেলে কবিতা পড়বে না, সে বুঝবে না, রসটাই বুঝবে না। আজকে আমি সুকুমার রায় লক্ষণের শক্তিশালী করতে চাই, হিন্দুত্ববাদীরা পিটিয়ে মেরে ফেলে দেবে। আমার তো ভয় হয় আজকের দিকে সুকুমার রায় থাকলে পরে তিনি মধ্যে মার খেয়ে যেতেন। গণশত্রু করেছেন সত্যজিৎ রায়। আজকের যুগে গণশত্রু করতে পারতেন না, সত্যজিৎ রায়কে গণশত্রু বানিয়ে দিত হিন্দুত্ববাদীরা। তুই ভাবতে পারছো, একদমই একটা কলেজে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ঘটনাচক্রে অধিকাংশ যারা সেখানে নিজেদের মেধা প্রমাণ করেছে তারা মুসলিম। কেন মুসলিম এত সংখ্যায় ভর্তি হলো? এই কারণে একটা কলেজকে বন্ধ করে দেওয়া হলো। কোথায় আছি? ওখানেও শিক্ষাটা একটা বড় কাজ হয়ে গেছে। প্রত্যেকখানে শিক্ষা, এডুকেশনটা একটা ম্যাটার করে যায়। হ্যাঁ, ওই কবি বলেছেন না, হতে পারি দিন মোরা কবু নহি হীন। আমার হীনতা আসে কিন্তু মৌলিক শিক্ষা এবং সাংস্কৃতিক জীবন আচরণের মধ্য দিয়ে। সেটাকে যদি ধ্বংস করে দেওয়া হয়, বন্ধুরা, আমরা অনেক কথোপকথন আমরা শুনলাম আজকে। যেই জায়গাগুলো আমি চলে গেছি সেই আমলে, অনেস্টলি স্পিকিং। আর অনুষ্ঠান শেষ করার সময় একটু দুটো চারিদিকে বই বই বই, আমার একটা ভীষণ মানে একটা ভালো লাগা, মানে একটা পজিটিভ অরা ফিল করছি এখানে বসে।
দু লাইন কবিতা, যে কোনো কিছু এই তোমার পাওয়া মুখে, মুশকিল। যে কোনো কিছু তোমার মুখে একটু অনুষ্ঠান শেষ করার আগে। আমার তো কবিতা মুখস্থ থাকে না, এই মহা যাই হোক, 2 লাইন। যাই হোক, একটা খুব কথা বলি যেটা খুব প্রযোজ্য এই সময়। হুম, হুম। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে এ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কারে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা রুদ্ধ করেছে আমার জীবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? My God! আজকে আমাদের কথোপকথন শেষ। দারুণ দারুণ, আমি আপ্লুত। বন্ধুরা, দেখতে থাকো এ কাপ অফ চা উইথ অরুণিমা। অনেক মোটিভেশন, অনেক ইন্সপিরেশন, অনেক কিছু জানা না জানা, অনেক কি বলে শিক্ষা, অনেক কিছু জানতে পারবে। সাথে থাকো। নতুন বছর খুব ভালো কাটুক, তাই তো? নিশ্চয়ই সবার দিন ভালো কাটুক, সবাই আমরা সুস্থ জীবন যাপন করি, স্বাধীন শ্রমভিত্তিক জীবন জীবিকা যাপনের পথে যাই, পরনির্ভরশীলতায় নয়। বিনা পয়সায় রেশন দিই এই মিথ্যা প্রবচনে কাউকে উৎসাহিত করার মতো নয়। কোনো শ্রীর প্রকল্পের নাম করে বিশ্রী জীবনযাপন নয়। এটাই হোক একমাত্র স্বপ্ন। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.